হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। চলে আসলাম আবারও একটা নতুন লেসন নিয়ে টিয়া আর হুতুমদের পড়ালেখার জগতে। সো লেটস গেট স্টার্টেড। আমি মামা বেয়ার। আর তোমরা যারা জানো বা আজকে প্রথমবারের মতো এসছো তাদের জন্য বলি যে আমরা এই সেশনগুলো করছি বাংলাদেশের বাংলা মিডিয়ামে যে বাচ্চাগুলো পড়াশোনা করে, মূলত ক্লাস 5 থেকে 8 স্ট্যান্ডার্ডে। তাদেরকে ক্লাসের পড়ার বাইরে একটুখানি বাড়তি ইংলিশ প্র্যাকটিসের যেন সুযোগ পায় তারা, সেই জন্য এই লেসনগুলো ডিজাইন করা হচ্ছে। আই হোপ যেগুলো ফলো করলে তোমাদের হেল্প হবে, ডেইলি একটু প্র্যাকটিস করতে পারবে। এখানে কোনো স্ট্রেসড হওয়ার কিছু নাই, কারণ আমি তো আর পরীক্ষা নিব না। সো ইউ শুড বি ফাইন। সো আমরা একসাথে অনেক কিছু প্র্যাকটিস করি। আজকে আমাদের 20th লেসন, মানে 20তম লেসন। তো এর আগে আমরা বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ নিয়ে অলরেডি কথা বলেছি, যেমন নাউন, ভার্বস, অ্যাডজেক্টিভস। আমরা লাস্ট লেসন থেকে অ্যাডভার্ব নিয়ে কথা বলা শুরু করেছি। তো আমরা এই সেশনগুলোতে আরও একটা কথা বলি যে শুধু গ্রামার শিখলে তো হবে না, আমাদেরকে ভোকাবুলারিও বিল্ড করতে হবে, আর তার সাথে রিডিং এবং রাইটিং প্র্যাকটিস করতে হবে। তো আমরা রিডিংয়ের মাধ্যমে আসলে নতুন কিছু বের করার চেষ্টা করি বা শেখার চেষ্টা করি। আজকে আমাদের সেই চেষ্টাই থাকবে। আমরা যেটা করব, আমরা একটা ছোট গল্প পড়ব এবং সেই গল্পের ভেতর থেকে যে সেন্টেন্সগুলো আমরা পাবো ওখান থেকে আমরা অ্যাডভার্বসগুলোকে খুঁজে বের করব, রাইট? তো সেই জন্য আমাদের আজকের এপিসোডের টাইটেল হলো অ্যাডভার্বস ইন দ্য কনটেক্সট। কনটেক্সটে লুকিয়ে থাকা অ্যাডভার্ব থেকে খুঁজে বের করব। অ্যাডভার্ব কারা তোমাদের মনে আছে তো? আই হোপ মনে আছে। আমি আরেকবার বলে দিই, ওই যে যেসব ওয়ার্ডগুলোকে আমরা হাউ, ওয়াই, ওয়েন এগুলো প্রশ্ন করলে যাদেরকে পাওয়া যায়, যে কখন, কিভাবে, কেন, এইসব প্রশ্নের উত্তর যেসব ওয়ার্ডগুলো দেয়, অর্থাৎ তারা কি করে, ভার্ব বা অ্যাডজেক্টিভকে সে আবার আরো বিস্তৃতভাবে ডেসক্রাইব করার চেষ্টা করে। হ্যাঁ, আমরা দেখেছি গত ক্লাসে, রাইট, যে সাডেনলি মাই মম কল্ড মি। সেই সাডেনলি, হঠাৎ করে মা আমাকে কল করলেন, একটা কি বুঝাচ্ছে, একটা ম্যানার বুঝাচ্ছে। তো আমরা 4 রকমের অ্যাডভার্বের কথা বলেছি, যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো আজকে আমরা ওগুলোই খুঁজে বের করব, আর একটু নতুন কিছু দেখব। খুব বেশি আম মাথায় নিব না, বাট জাস্ট দেখবো আরকি। সো আজকের লেসনটা হয়তো একটু লম্বা হতে পারে, বাট আই হোপ ইউ অল উইল এনজয় দিস স্টাইল অ্যান্ড like exploring our and love the journey of like exploring and learning new stuff. Okay, so let's get started. আমাদের স্টোরির নাম হচ্ছে দ্য লস্ট কাইট, হারিয়ে যাওয়া ঘুড়ি, রাইট? সো আজকে নিশ্চয়ই গল্পের নাম দেখে বুঝতে পারছো যে একটা ঘুড়ি হারিয়ে যাবে এবং সেটা খুঁজে পাওয়ার চেষ্টা করা হবে। আমরা দেখব শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় কিনা। আচ্ছা, ওকে। সো আমাদের গল্পের অ্যাক্টর অ্যাক্ট্রেসকে আমরা পড়বো, পুরোটা গল্প আস্তে আস্তে পড়বো। আম এখানে আমি পুরোটাই লিখে দিয়েছি গল্পটা ছোট্ট করে। ৬টা প্যারাগ্রাফে ভাগ করে আমরা গল্পগুলো নিয়ে অংশগুলো নিয়ে ডিসকাস করব, যাতে কোনোটা ওভারওয়েলমিং, মানে খুব বেশি বাড়াবাড়ি রকমের কঠিন মনে না হয়, যে সবকিছু একসাথে মনে না হয়। সো এই স্লাইডটা দেখে আমাদের খুব একটা ভয় পাওয়ার দরকার নাই। আমাদের এখান থেকে পড়তে হবে না। আমরা ভেঙে, ভেঙে 1, 2, 3, 4 এরকম করে ৬টা প্যারাগ্রাফ ৬টা ডিফারেন্ট স্লাইডে পড়ব। আচ্ছা, লেটস স্টার্ট না? আমাদের ১ম প্যারাগ্রাফটা আমরা পড়ি। এখানে দেখো, আমি চেষ্টা করেছি ২-১ টা ছবি এড করে দেয়ার, যাতে আমাদের রিডিংটা বোরিং না হয়, একটুখানি ইন্টারেস্টিং থাকে আর আমাদের কল্পনা করতে সুবিধা হয় দৃশ্যগুলো। ওকে? সো এইখানে গল্পে আমাদের ওই পরিচিত ২-১ জন ক্যারেক্টার যাদেরকে আমরা অলরেডি চিনি, যে মিনি দ্য হোয়াইট ক্যাট আর আমাদের টিয়া, হ্যাঁ, দ্য প্যারট, ওরা দুজন থাকবে আরকি আজকের গল্পে। সো ওকে, সো চলো পড়ি। On a beautiful afternoon, Minnie came home from school, happily took his large red kite out from his playroom and went to fly it in the open field right next to Tia's village. আচ্ছা, একটাই সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স। আমি চাইলে এটাকে ভেঙে ৩ টুকরা করে লিখতে পারতাম ৩টা সেন্টেন্স হিসেবে। কারণ দেখো, এখানে ৩টা কাজের কথা আমরা বলেছি। আমি আরেকবার পড়ি। এবার আমি প্রথমবারে আমি মাউসের পয়েন্টারটা নাড়াতে ভুলে গেছি। সো হয়তো আমি জানি না সবাই ফলো করতে পারছিলে কিনা। দেখো, অন আ বিউটিফুল আফটারনুন, Minnie came home from school,
happily took his large red kite out from his playroom and went to fly it in the open field right next to Tia's village. সো বাই নাও আমরা বুঝতে পেরেছি যে তিনটা মূল ভার্বের কথা এখানে আলোচনা আসছে, যে সে বাড়ি আসলো, কেম হোম, রাইট, তারপরে কি করলো, টুক হিজ লার্জ রেড কাইট, তার বড় সরো লাল রঙের যে ঘুড়িটা ওটা নিয়ে গেল তার প্লে রুম থেকে, তারপর কি করলো, ওয়েন্ট টু ফ্লাই ইট ইন দ্য ওপেন ফিল্ড, মানে খোলা মাঠে নিয়ে গেল, কারণ খোলা মাঠ ছাড়া তো ঘুড়ি ওড়ানো যাবে না। এখানে আরো কিছু বাড়তি তথ্য দেয়া আছে যে মাঠটা কোথায় ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা যদি গুছিয়ে এটার বাংলা ট্রান্সলেট করি, বাংলাতে যদি আমরা অনুবাদ করি না এই পুরো বাক্যটাকে, তাহলে কিরকম শোনাবে, যে একটা সুন্দর বিকেলে মিনি স্কুল থেকে বাড়িতে এসে খুশি মনে তার বড় লাল রঙের ঘুড়িটি খেলাঘর থেকে বের করে নিয়ে সেটা ওড়াতে চলে গেল খোলা মাঠে, যা কিনা অবস্থিত টিনার গ্রামের একদম পাশেই, বা টিনা, ইয়েস, রাইট নেক্সট, মানে একদম পাশে, এই রাইট দিয়ে একটুখানি জোর দেয়া হচ্ছে। আচ্ছা, সো আমাদের প্রথম, লাইক নাটকের প্রথম দৃশ্যের মতো আমাদের প্রথম দৃশ্যটা আঁকা হয়ে গেল, অনেকগুলো অ্যাকশন কিন্তু হয়েছে, রাইট, কেম হোম, টুক হিজ কাইট আউটসাইড অ্যান্ড দেন ওয়েন্ট টু ফ্লাইট, এটাকে ওড়ানোর জন্য সে নিয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের টার্গেট কি আজকে? আজকের টার্গেট কিন্তু ভার্ব বা অ্যাডজেক্টিভস নয়, নাউনও নয়, রাইট, ক্যারেক্টার ডেসক্রাইব করাও নয়, আমরা ওদেরকে অলরেডি চিনি। আমাদের আজকের টার্গেট এখান থেকে অ্যাডভার্ব খুঁজে বের করা। আর অ্যাডভার্ব কি ছিল? হাউ, ওয়েন, ওয়্যার, হাউ অফেন, এই সব প্রশ্নের উত্তরগুলো। তো আমরা দেখি তো এখানে আসলে কারা কারা আছে। তো আমি চেষ্টা করেছি যে ডিফারেন্ট কালার ইউজ করে ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভার্বকে যাতে আমাদের চোখে দেখতে বা আইডেন্টিফাই করতে সুবিধা হয় সেটার হিন্ট দেওয়ার জন্য, এবং নিচে এই যে ছোট ছোট ক্লাউডে সেই করেসপন্ডিং কালার দিয়ে আমি কোন ধরনের অ্যাডভার্ব সেটা বোঝানোর চেষ্টাও করেছি। তাতে করে কি হবে, আমি বলার সময় যদি ভুলেও যাই কোনোটা মেনশন করতে, তোমরা যখন স্লাইডগুলো দেখবে বা ভিডিওটা দেখবে তোমরা মিলিয়ে নিতে পারবে। তাহলে প্রথমটা দেখো, এখানে আবার যদি আমি পড়ি, তো খুব কমন কিছু জিনিস আমরা লাস্ট লেসনে কি শিখেছিলাম, যে ly থাকলে সেটা অ্যাডভার্ব, রাইট? তাহলে এখানে এই যে আমাদের প্রথমেই চোখে পড়বে কি, হ্যাপিলি, খুব সুন্দর একটা ওয়ার্ড, অফকোর্স দিস ইজ গোয়িং টু বি আওয়ার অ্যাডভার্ব, রাইট? সো অ্যাডভার্ব এটা কি হবে, অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ এটা দিয়ে বোঝায় যে কিভাবে সে নিয়ে গেল, তার ভার্বের বা অ্যাকশনের ধরনটাকে ব্যাখ্যা করছে বা বর্ণনা করছে, যে সে খুশি মনে একদম বের করে নিয়ে গেল, রাইট? তাহলে হ্যাপিলি অবভিয়াসলি আমাদের একটা অ্যাডভার্ব আমরা খুঁজে পেয়ে গেলাম। এখন দেখো, আফটারনুন এটা কিন্তু সময়ের একটা নাম বা একটা কালের নাম, হ্যাঁ, এটা কিন্তু মানে আমরা যে ওই যে বলি না যে কখন হচ্ছে, সেটা শুধু আফটারনুন দিয়ে আমরা বলতে পারছি না, আমরা এই পুরো কয়েকটা ওয়ার্ড পরপর বসিয়ে আমরা সময়টাকে নির্দেশ করছি। যেমন আমি বলি, অন আ বিউটিফুল আফটারনুন, একটা সুন্দর বিকেলে। তাহলে তুমি যদি এই বাক্যটাকে ইংলিশে, যেহেতু কাম ভার্ব দিয়ে এখানে আসছে না, আমরা যদি জিজ্ঞেস করি যে ওয়েন ডিড মিনি কাম ফ্রম স্কুল, তার উত্তর হবে ওয়েন, রাইট? ওয়েনের উত্তর তো অফকোর্স অ্যাডভার্ব হবে, তখন তুমি এইভাবে বলতে হবে অন আ বিউটিফুল আফটারনুন। সো এই পুরোটা সেই শব্দগুচ্ছটা, হ্যাঁ, এগুলাকে ইংরেজিতে বলে ফ্রেজ। এটা একটা শব্দ না হয়ে কয়েকটা শব্দ, একগুচ্ছ শব্দ পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করছে, হ্যাঁ। ও কিন্তু সময়টাই নির্দেশ করছে, কিন্তু শুধু আফটারনুন আমরা এখানে বলিনি, আমরা পুরোটা বলেছি, যে মানে পুরোটা মিলে একটা ভাব, মানে একটা সিঙ্গেল ভাব, সেটা হচ্ছে সময়ের ভাবটা প্রকাশ করছে। সো অন আ বিউটিফুল আফটারনুন, এইটা হচ্ছে একটা ফ্রেজ। আমরা ফ্রেজ নিয়ে এখনো কথা বলিনি, এখনো তো আমরা ছোট, আমরা শুধু সিঙ্গেল ওয়ার্ড নিয়ে কথা বলি। তোমরা জাস্ট আজকে শিখে রাখো, হ্যাঁ, যে পাশাপাশি কতগুলো শব্দ বা মিলে যখন একসাথে একটা মনের ভাব প্রকাশ করবে, ওটাকে আমরা বলবো ফ্রেজ, PHRASE, ফ্রেজ। তো এই ফ্রেজের, এটা এক ধরনের ফ্রেজ, যেমন একটা, এই ফ্রেজটা শুরু হয়েছে অন দিয়ে, অন আবার একটা প্রিপোজিশন। সো আমরা গ্রামারের দিকে যদি যাই, আমাদের এই পুরোটাকে বলতে হবে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু
ওর ফাংশনটা বা ওর কাজটা হয়ে গেছে সময় সংক্রান্ত বা এই ভার্বের যে কাম ভার্বের সময়টাকে নির্দেশ করছে। এজন্য ওর ফাংশনটা অ্যাডভার্বিয়াল হয়ে গেছে এবং এখানে মূলত সে টাইমকে নির্দেশ করছে। এজন্য আমি ওকে পিঙ্ক কালার দিয়েছি। আচ্ছা, আরও ১ জন বা ২ জন বাকি আছে, ওদেরকে উল্লেখ করে আমরা গল্পের পরের অংশে যাব। এই যে এখানে দেখো অ্যান্ড ওয়েন্ট টু ফ্লাই ইট, এবং এটা উড়াতে চলে গেল, উড়াতে নিয়ে গেল। ঘুড়িটাকে নিয়ে ঘুড়িটাকে উড়ানোর জন্য কোথায় গেল? এই যে দেখো কোথায় গেল, রাইট? আমি জিজ্ঞেস করছি where did he take it, রাইট? টু ফ্লাই, রাইট? সো এখানে আমরা where যখন বলবো যে কোথায় গেল, ইন দ্য ওপেন ফিল্ড, খোলা মাঠে, রাইট নেক্সট টু টিয়াস ভিলেজ, একদম ঠিক টিয়ার গ্রামের পাশে যে ওপেন ফিল্ডটা আছে, খোলা মাঠটা আছে, ওইখানে নিয়ে গেছে। তাহলে এই পুরো শব্দগুচ্ছটাও একটা ফ্রেজ, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু ওইখানে আসলে অ্যাডভার্বের মতো কাজ করছে, কারণ ও একটা ভার্বের অবস্থান নির্দেশ করছে যে এই যে মিনি যে নিয়ে গেল কাইটটাকে উড়ানোর জন্য, কোথায় নিয়ে গেল? সো ইন দ্য ওপেন ফিল্ড রাইট নেক্সট টু টিয়াস ভিলেজ। এই জন্য এই অংশটার কালার আমি দিয়েছি গ্রিন। আর এখানে দেখো ছোট্ট ক্লাউডের মধ্যে ওয়ার বা প্লেস কথাটা লেখা আছে, মানে প্লেস সংক্রান্ত অ্যাডভার্ব যেগুলো হবে সেগুলোকে আমরা গ্রিন কালার দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করছি বা রেকগনাইজ করার চেষ্টা করছি এই স্লাইডে। আচ্ছা, এখন এর মধ্যে আবার এই পুরো ওয়ার্ড গুচ্ছের মধ্যে একটা জায়গায় রাইটকে আমি আবার আরো একটু বোল্ড করেছি এবং এটাকে ব্লু কালার দিয়েছি, এবং ব্লুর সাথে এখানে নিজে ব্লু মিলিয়ে দেখো আমি লিখেছি এমফ্যাসিস। এমফ্যাসিস মানে কি জানো? EMPHASIS। এমফ্যাসিস মানে হচ্ছে জোর দেয়া। হ্যাঁ, আচ্ছা, এইখানে বলার উদ্দেশ্য হচ্ছে রাইটটাও নিজে আর একটা অ্যাডভার্ব, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ এমফ্যাসিস। সে কি করছে জানো? একটা ভাবকে আর একটু জোর দিচ্ছে। আমরা বলি না যে আমরা অনেক সময় কথা বলতে গিয়ে বলি যে আমি অবশ্যই ঠিক বলেছি। হ্যাঁ, তারপরে আরেকজন বলল না আমি ১০০% ঠিক বলেছি, আরেকজন বলল আমি ১০০০% ঠিক বলেছি। তো ১০০০%, ১০০% এসব কি করি? আমি ঠিক বলেছি এটা না বলে আমি একদম ঠিক বলেছি। এই যে আমি একদম কথাটা বললাম, এটা একটু বাড়তি, কিন্তু কেন আমরা যোগ করলাম? যে এটা দিয়ে আমি আমার ভাবের গভীরতাটাকে বুঝালাম বা আমার কথার জোর বোঝানোর চেষ্টা করলাম। সেই একই রকমভাবে এই রাইট শব্দটা এই যে নেক্সট এর আগে যে বসলো, এটা মানে ঠিক টিয়ার গ্রামের পাশে। হ্যাঁ, এই রাইটটা বাদ দিয়ে বললেও কিন্তু কোনো ভুল হতো না যে ইন দ্য ওপেন ফিল্ড নেক্সট টু টিয়াস ভিলেজ। হ্যাঁ, যে একদম টিয়ার গ্রামের গা লেগে লেগে আছে এই রকম জায়গায়। এই জন্য রাইট নেক্সট বলেছে, মানে এর মাঝখানে আর কোনো ফাঁক নেই, যে ওই মাঠ আর টিয়ার গ্রামের মাঝখানে কোনো আলাদা নদীও নেই, কোনো রাস্তা নেই, এরকম মিন করছে আর কি। হ্যাঁ, তাহলে রাইট দিয়ে কি করছে যে একদম ঠিক টিয়ার গ্রামের পাশের যে ওপেন ফিল্ডটা সেখানে গিয়েছে। তো রাইট দিয়ে আমরা আসলে কথাটা জোর বুঝাচ্ছি। হ্যাঁ, তো এই জন্য এটা আর একটা অ্যাডভার্ব যেটা এমফ্যাসিস বা জোর, হ্যাঁ, বা তোমার ভাবের গভীরতা বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, তারপরে আমরা যাই পরের অংশে, না অনেক কথা বলে ফেললাম। সো এখানে আমাদের ইজি অ্যাডভার্ব হলো হ্যাপিলি, যেটা একটা সিঙ্গেল ওয়ার্ড, রাইট অ্যাডভার্ব অফ এমফ্যাসিস। আর একটা হলো আমরা দুটো ফ্রেজের দেখা পেলাম, যে অন আ বিউটিফুল আফটারনুন সময় বোঝাচ্ছে, ইন দ্য ওপেন ফিল্ড রাইট নেক্সট টু টিয়াস ভিলেজ এটা প্লেস বা অবস্থান বা স্থান বোঝাচ্ছে। ওকে, তো অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সুন্দর সে তো ঘুড়ি উড়াতে চলে গেছে, ঘুড়ি ওড়াচ্ছে মনের আনন্দে। না, চলো এখন দেখি কি হয়। আচ্ছা, পরের অংশ পড়ছি। At first the sky was clear and had no hint of rain or storm. At first প্রথমে বা শুরুতে আকাশ ছিল পরিষ্কার এবং কোনো হিন্ট মানে ধারণাই ছিল না, কোনো ধারণা ছিল না, হ্যাড নো হিন্ট তাহলে কোনো ধারণা ছিল না, অফ রেইন অর স্টর্ম বৃষ্টি বাদলা হবে বা ঝড় হবে এরকম কোনো ধারণা পাওয়া যাচ্ছিল না। সাডেনলি দ্য ওয়েদার স্টার্টেড টু চেঞ্জ, হঠাৎ করেই কি আবহাওয়া বদলে যেতে শুরু করলো। উইন্ড স্টার্টেড ব্লোয়িং স্ট্রংলি, বাতাস জোরে বইতে শুরু করলো। অ্যান্ড দ্য স্কাই ওয়াজ ফিল্ড উইথ ডার্ক ক্লাউডস ইন নো টাইম, এবং দ্য স্কাই ওয়াজ ফিল্ড উইথ, আকাশ ভরে গেল কি দিয়ে? ডার্ক ক্লাউডস, অন্ধকার মেঘ দিয়ে, কালো মেঘে ভরে গেল আকাশ। ইন নো টাইম, ইন নো টাইম মানে কোনো সময় নয়,
আমরা বলি না মুহূর্তের মধ্যে, এক মুহূর্তের মধ্যে, হ্যাঁ? যে উইদাউট মানে কোনো সময় আর লাগলো না, যেন এক মুহূর্তের মধ্যে সব ঘটে গেল, হ্যাঁ? ইমিডিয়েটলি বলতে যেটা বোঝায় সেই রকমই ইন নো টাইম। এই যে এটাও কিন্তু আমাদের একটা ফ্রেজ, এখানে ৩ টা ছোট, ছোট শব্দ আছে দেখো। ইন নো টাইম একসাথে একটা কথা প্রকাশ করছে, মানে মুহূর্তের মধ্যে। যেটা বাংলায় আমরা বলি ইমিডিয়েটলি, যেটা ইংলিশে আমরা বলতে পারতাম, সেখানে আমি গল্পটা লেখার সময় ইচ্ছা করে বা যাই হোক মনের ভাব এসেছিল, ইন নো টাইম লিখে ফেলেছি। সো ইন নো টাইম দিয়ে আমরা আসলে ইমিডিয়েটলি বলতে যা বুঝাই যে এই মুহূর্তের মধ্যে ভরে গেল, কালো অন্ধকার, কালো মেঘে ভরে গেল আকাশটা, সেটা হলো। আচ্ছা, এখন কি হলো? মিনি ওয়াজ সো বিজি ফ্লাইং হিজ কাইট দ্যাট হি ডিড নট নোটিস দ্য চেঞ্জেস। অবভিয়াসলি মিনি ওয়াজ সো বিজি, মিনি এমনই ব্যস্ত ছিল কি করা নিয়ে? ফ্লাইং হিজ কাইট, তার ঘুড়ি ওড়ানো নিয়ে, দ্যাট যে হি ডিড নট নোটিস দ্য চেঞ্জেস, সে চেঞ্জগুলা, পরিবর্তনগুলা নোটিস করলো না, খেয়ালই করলো না। ওকে, তাহলে কালার কোড দেখে এবার আমরা বুঝে গেছি সাডেনলি, স্ট্রংলি, দোজ আর দ্য টু ইজিয়েস্ট পিক্স, রাইট? সবচেয়ে সহজ ডিরেক্ট অ্যাডভার্ব আমরা অলরেডি পড়েছি, আমরা জানি এলওয়াই থাকলে তারা অ্যাডভার্ব হয় এবং তারা অ্যাডভার্ব অফ ম্যানার, মানে কিভাবে হচ্ছে ঘটনা এটা ব্যাখ্যা করছে। তারপরে কি অ্যাট ফার্স্ট, মানে অ্যাট দ্য বিগিনিং, অথবা এটা কি আর কি বলা যায়, অ্যাট ফার্স্টের পরিবর্তে এরকম আরও এক শব্দের অ্যাডভার্বও পাওয়া সম্ভব। যাই হোক, আমি বলেছি প্রথমে বা শুরুতে আমরা যদি বলি, দেখো বাংলা পড়লেও বুঝতে পারছো যে দিস ইজ টকিং অ্যাবাউট দ্য টাইম, রাইট? যে প্রথমে, প্রথমে, শুরুতে, শুরুতে আকাশ ছিল পরিষ্কার, তাহলে এই যে সময় বোঝাচ্ছে যে কখন, শুরুতে, তাহলে এটা অ্যাডভার্ব অফ টাইম, হ্যাঁ? কিন্তু এটা এই ক্ষেত্রে ফ্রেজ আর কি, ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, বাট ওর ভূমিকা এখানে হয়ে যাচ্ছে অ্যাডভার্বের মতো বা অ্যাডভার্ব হিসেবে কাজ হচ্ছে। আবার এই একই জিনিস ইন নো টাইম, কোনো মুহূর্ত সময় আর লাগলো, নষ্ট হলো না, বা ইমিডিয়েটলি, অর্থাৎ এটাও সময়কেই নির্দেশ করছে আর কি, হ্যাঁ? আচ্ছা, আরেকটা লাস্ট জিনিস এখানে আছে দেখো, মিনি ওয়াজ, এখানে সোটাকে ভুলে যাও, পরতে এভাবে মিনি ওয়াজ বিজি ফ্লাইং হিজ কাইট, রাইট? যে মিনি তার ঘুড়ি ওড়ানোতে ব্যস্ত ছিল, এটা আমি বলতে পারতাম। কিন্তু আমি আমার ভাবের, আবারও আমি আমার ভাবের ইনটেনসিটি বুঝানোর জন্য, যে সে এমনই ব্যস্ত ছিল যে সে আর কোনো দিকে খেয়াল করে নাই। এই যে এমনই ব্যস্ত, এই ব্যস্ত ভার্বটাকে আমি কি করলাম? আবার একটু জোর দিলাম, ডিগ্রি বাড়িয়ে দিলাম এর কথার জোর, হ্যাঁ? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, যেটা দিয়ে ইনটেনসিটি বুঝানো হয়, এই আর কি। তো ইনটেনসিটি বুঝানোর জন্য এই ধরনের সো, এরকম ওয়ার্ড ইউজ করা হতে পারে। তো এখানে সো আমাদের অ্যাডভার্ব হিসেবে বসবে। দিস ইজ অ্যাডভার্ব অফ ডিগ্রি, হ্যাঁ? কতখানি ইন্টেন্সিটিতে সে এইটা মানে কাজে ব্যস্ত ছিল আর কি, সে ভীষণ বিজি ছিল, তার কাজের মধ্যে মগ্ন, আমরা বলি না মগ্ন ছিল তার ঘুড়ি ওড়ানো নিয়ে, সেই জিনিস। আচ্ছা, সো এখানে সোটাও আমার একটা অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে আমরা একটু নতুন নতুন টাইপের ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি অ্যাডভার্বের, যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ এমফ্যাসিস, অ্যাডভার্ব অফ প্লেস, তো আমরা গতদিনে দেখেছি। ওকে, ঠিক আছে, ভালো। সে ব্যস্ত নিশ্চয়ই, এখন সে কি বিপদে পড়তে যাচ্ছে না, ঝড় উঠে আসছে যেহেতু। তাহলে আমরা 3 নম্বর প্যারাগ্রাফ পড়ি। Caught in the storm all of a sudden, Minnie was frightened and didn't know what to do. At the very moment the kite slipped away, rain started pouring heavily. Minnie quickly ran for shelter and found a place under the mango tree near Tia's home. Okay? আচ্ছা, তাহলে একটু বাংলা আগে করে নিই। কট ইন দ্য স্টর্ম অল অফ আ সাডেন, হ্যাঁ, হঠাৎ অল অফ আ সাডেন, এই যে কালারটা, কালার কোড দেখে বুঝে গেছো না? অল অফ আ সাডেন একটা ফ্রেজ, হ্যাঁ? ও সবগুলো 4টাও ছোট ছোট ওয়ার্ড নিজেরা মিলে বলছে অল অফ আ সাডেন, মানে হঠাৎ করেই, মানে ওই সাডেনলিরই আর একটা ফরম্যাট। ভাষা তো, ভাষা আবার একই শব্দের অনেক রকম চেহারা থাকে, হ্যাঁ? সো অল অফ আ সাডেন আর সাডেনলি একই জিনিস। তো অল অফ আ সাডেনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, বাট এটা আসলে কি সময় বোঝাচ্ছে, যে হঠাৎ করেই বা সেই মুহূর্তে, হ্যাঁ? হঠাৎ করে কি হয়ে গেল, যখন এক মুহূর্তের মধ্যে সে ঝড়ের কবলে পড়ে গেল, কট ইন দ্য স্টর্ম, ঝড়ের কবলে পড়ে গেল এক মুহূর্তে। মিনি ওয়াজ ফ্রাইটেন্ড, হ্যাঁ? যে মিনি ভয় পেয়ে গেল, এক মুহূর্তে ঝড়ের কবলে পড়ে মিনি ভয় পেয়ে গেল। অ্যান্ড, এবং ডিডন্ট নো হোয়াট টু ডু, এবং বুঝে পেল না যে কি করা উচিত বা কি করবে। অ্যাট দ্য ভেরি মোমেন্ট, এই যে অ্যাট দ্য ভেরি মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, হুম? এটা কি কালার দেখে বোঝা যাচ্ছে মুহূর্ত, সময়, তাহলে ওয়েন
দিয়ে জিজ্ঞেস করলে পাবে, তার মানে এটা একটা অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দ্য কাইট স্লিপড অ্যাওয়ে, ঘুড়িটা কি হলো, হাত ফসকে উড়ে গেল, মানে ঘুড়ির সুতা ছিঁড়ে ঘুড়িতে উড়ে গেছে, স্লিপ অ্যাওয়ে করলো। রেইন স্টার্টেড পোরিং হেভিলি, রেইনের পোরিং মানে হচ্ছে বৃষ্টি পড়ছে আর কি, হ্যাঁ, যে জোরে বৃষ্টি পড়া শুরু হলো, বা মুষলধারে বলতে পারো, বা জোরে ভারী বৃষ্টিপাত শুরু হলো। মিনি কুইকলি র্যান ফর শেল্টার, মিনি দ্রুত দৌড়ে খুঁজতে কি শুরু করলো, সে একটা আশ্রয় খুঁজতে শুরু করলো, বা আশ্রয়ের খোঁজে দৌড় লাগালো। অ্যান্ড ফাউন্ড আ প্লেস আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি, এবং আম গাছের নিচে একটা আশ্রয়ের মতো জায়গা খুঁজে পেল, নিয়ার টিয়াজ হোম, টিয়ার বাসার কাছেই। ওই মুহূর্তে ওই যে টিয়ার গ্রামের পাশে ছিল, তো দৌড়ে তাড়াতাড়ি একটা বড় আম গাছের নিচে সে আশ্রয় খুঁজে নিল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার তো আর বেশি কথা বলতে হবে না, রাইট? হেভিলি আর কুইকলি আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার, আর আমাদের কি আছে, অ্যাট দ্য ভেরি মোমেন্ট হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, আর এইখানে ফাউন্ড আ প্লেস আন্ডার, ফাউন্ড আ প্লেস, এখানে আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রিকে আমরা, আচ্ছা আমি একটু ভাববো এটাকে আমরা আদৌকে অ্যাডভার্ব বলবো কি না। সে একটা প্লেস খুঁজে পেল, কিন্তু আচ্ছা এটা নিয়ে এখন মাথা না ঘামাই, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, তারপরে কি হচ্ছে, পরের অংশটা পড়ছে, এটা আসলে আমাদের মনে হয় 4 নম্বর প্যারাগ্রাফ। ওয়াইল টেকিং শেল্টার, Minnie sank with sadness for his kite, but he knew that he couldn't do much. Tia noticed everything from her window, but couldn't help at that moment due to bad weather. তাহলে কি হলো, while taking shelter, আশ্রয়ে যখন সে ছিল, হ্যাঁ, যখন সে ওই যে গাছের নিচে কোথাও একটা লুকিয়ে বসেছিল, মিনি sank with sadness, একদম ওর মনটা কি দুঃখে ভরে গেল, দুঃখ ভারাক্রান্ত হয়ে গেল ওর মনটা। সিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে স্যাঙ্ক, SANK, স্যাঙ্ক মানে ডুবে যাওয়া, হ্যাঁ, স্যাঙ্ক হচ্ছে একটা পাস্ট টেন্সে সিঙ্কের পাস্ট ফর্ম আর কি। আচ্ছা, তার মনটা ডুবে গেল কিসে, দুঃখে, স্যাডনেসে ভরে গেল। ফর হিজ কাইট, তার যেহেতু প্রিয় ঘুড়িটা, বড়সড় ঘুড়িটা হারিয়ে গেল, তার জন্য তার মনটা একদম দুঃখে ভারাক্রান্ত। বাট হি নিউ, কিন্তু সে জানতো যে কি, হি কুডেন্ট ডু মাচ, বেশি কিছু তার আসলে করার ছিল না, ঘুড়ির সুতাও ছিঁড়ে গেছে, ঝড় উঠে এসছে, সো কিছু করার নাই। আর এইদিকে পুরো ঘটনাটা কে খেয়াল করছে দেখো, টিয়া নোটিসড এভরিথিং ফ্রম হার উইন্ডো। টিয়া, সে যেহেতু ঘরে ছিল মনে হয়, সে তার উইন্ডো বন্ধ করে বসে আছে, ঝড় দেখছে, সে সবকিছু নোটিস করেছে এর মধ্যে, বাট কুডেন্ট হেল্প অ্যাট দ্যাট মোমেন্ট, যেহেতু ঝড় হচ্ছে, তো টিয়া ঘর থেকে বের হয়নি, এবং সেই মুহূর্তে তার পক্ষে হেল্প করা সম্ভব ছিল না, ডিউ টু ব্যাড ওয়েদার, খারাপ ওয়েদারের কারণে তার পক্ষেও আসলে কোনো হেল্প ওই মুহূর্তে করা সম্ভব ছিল না। তাহলে আমরা একটু কালার কোডেড আমাদের যে স্লাইড থাকে সেখানে যাই, ওই একই লেখা। তাহলে কি, ওয়াইল টেকিং শেল্টার, এই তো সময় বোঝাচ্ছেন তাই না, যে আশ্রয়ে থাকার মুহূর্তের বা থাকাকালীন সময়ে, তাহলে এটা টাইম। তারপরে উইথ স্যাডনেস, এটা কি জানো, এটা হচ্ছে এক ধরনের কি ম্যানার বা ফিলিং বুঝাচ্ছে, যে দুঃখ ভারাক্রান্ত, হ্যাঁ, স্যাঙ্ক উইথ স্যাডনেস, তার মনটা কি হয়ে গেল, স্যাঙ্ক হলো কি নিয়ে, কিভাবে, স্যাডনেস দিয়ে ভরে গেল। আচ্ছা, তারপরে কি আছে, আরেকটা আছে ফ্রম হার উইন্ডো, এই যে টিয়া নোটিসড এভরিথিং ফ্রম হার উইন্ডো, তার জানলার ধারে বসে সব কিছু দেখলো, আবারও প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশন করছে একটা অ্যাডভার্বের মতো, হ্যাঁ। তারপরে কি হলো, অ্যাট দ্যাট মোমেন্ট, আবারও একটা ফ্রেজ, 3টা ওয়ার্ড এখানে, অ্যাট দ্যাট মোমেন্ট, হ্যাঁ, সেই মুহূর্তে, তাহলে মুহূর্ত মানে সময়, তাহলে এটা একটা অ্যাডভার্ব বা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু ব্যবহার হবে অ্যাডভার্ব হিসেবে। প্রিপোজিশনাল ফ্রেজ কেমন করে বলছি আমি, এই যে অ্যাট দিয়ে শুরু হয়েছে এই জন্য, হ্যাঁ। আচ্ছা, তারপরে লাস্ট অংশটা দেখো, একটু অরেঞ্জিশ কালার করেছি, ডিউ টু ব্যাড ওয়েদার, খারাপ ওয়েদারের কারণে, মানে আমরা দেখো এটাকে বলছি, এই যে কালার কোড যদি খেয়াল করি, এটা হচ্ছে রিজন, মানে অ্যাডভার্ব অফ রিজন। সো খারাপ আবহাওয়ার কারণে তার পক্ষে, টিয়ার পক্ষেও কিছু করা সম্ভব হলো না। তাহলে এই বাক্যটা আমরা যদি ডিউ টু ব্যাড ওয়েদার না লিখতাম, তো এখানেও শেষ করে দিলে কোনো সমস্যা তো ছিল না, যে টিয়া নোটিসড এভরিথিং ফ্রম হার উইন্ডো বাট কুডেন্ট হেল্প অ্যাট দ্যাট মোমেন্ট। তো এই ডিউ টু ব্যাড ওয়েদার, এই ফ্রেজটুকুন দিয়ে আমরা আসলে কি করলাম, আমরা একটু কারণ বা রিজন ব্যাখ্যা করলাম, যে কেন
টিয়ার পক্ষে ওই মুহূর্তে কোনো কিছু হেল্প করা সম্ভব না। তাহলে এই যে কারণ ব্যাখ্যা করা, হ্যাঁ? তার মানে শুধু কখন, কিভাবে, কোথায়, কতবার এগুলোই না, আমরা আর কি বলতে পারি? কেন? সেই প্রশ্নের উত্তর যেসব ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে দেয় সেগুলোকে আমরা অ্যাডভার্ব হিসেবে চিহ্নিত করব। অনেক সময় ইনটেনসিটি বা জোর দেওয়ার জন্যও কিন্তু আমরা সেই এক্সট্রা যে ওয়ার্ড ব্যবহার করব সেগুলোকেও আমরা বলবো ওরা অ্যাডভার্ব। কারণ ওরা আমাদের ভাবের গভীরতা বা ভাবের আমাদের কোনো একটা কাজের কার্যকারণ বা রিজন ডিসক্রাইব করছে। দেখেছো? সো অ্যাডভার্ব অফ রিজন, ডিউ টু ব্যাড ওয়েদার, তাই না? ডিউ টু মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড স্কুল ইয়েস্টারডে অর সামথিং, হ্যাঁ? এই যে ডিউ টু মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে, এটাও কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে একটা। আচ্ছা, মানে অফকোর্স এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, বাট আমরা ফ্রেজ নিয়ে এখন কথা বলবো না। আই শুড নট টক অ্যাবাউট দ্যাট। ওকে, সো চলো আমরা গল্পে ফিরে যাই। আমাদের কাজ হচ্ছে ভাই একটু আস্তে আস্তে অ্যাডভার্বগুলোকে চিনতে শেখা, সো আমরা ওখানে ফোকাস করি। আচ্ছা, এইবার ৫ নম্বর অংশে আমরা আসলাম আমাদের স্টোরির। এখানে আমরা পড়ছি, সুন আফটার দ্য রেইন স্টপড, টিয়া quietly flew around the area and found the kite hanging on a coconut tree alone, wet yet undamaged. আচ্ছা, আরেকবার পড়ি। সুন আফটার দ্য রেইন স্টপড, শিগগিরই, বৃষ্টি থামার সাথে সাথেই বা একদম পরপরই, বৃষ্টি থামার পরপরই কি করলো? টিয়া কোয়াইটলি ফ্লিউ অ্যারাউন্ড দ্য এরিয়া, টিয়া নিঃশব্দে এরিয়াটা, পুরো জায়গাটায় ঘুরে বেড়ালো বা উড়ে বেড়ালো। অ্যান্ড, এবং খুঁজে পেল, রাইট? ফাউন্ড দ্য কাইট, খুঁজে পেল ঘুড়িটাকে, হ্যাঙ্গিং অন আ কোকোনাট ট্রি। মনে আছে টিয়ার গ্রামে আমরা যখন গিয়েছিলাম বেড়াতে, ওখানে অনেক রকম গাছ ছিল, তো কোকোনাট ট্রি মনে হয় ছিল একটা উঁচু, সেই কোকোনাট ট্রিতে ঝুলছে কাইটটা, তাই না? তোমরা যারা ঘুড়ি উড়িয়েছো তারা জানো কাইট ঝুলে থাকে, বিভিন্ন গাছের ডালে আটকে যায়, যে সেরকম হয়েছে। তারপরে আমরা কি বললাম? এই কমা দিয়ে দেখো একটা ওয়ার্ড, কিন্তু সে কি করছে দেখো তো, ঘুড়িটার অবস্থা বর্ণনা করছে। অ্যালোন, ঘুড়িটা ছিল একা, সে ঝুলছিল কি অবস্থায়? একা। তারপরে বললাম ওয়েট, ভেজা, ইয়েট আনড্যামেজড, কিন্তু নষ্ট হয়নি। সে একটু ভিজে গেছে বৃষ্টিতে বা ঝড়ের পানিতে, বাট নষ্ট হয়নি। শি, এখানে শি বলতে টিয়া, স্কিলফুলি আনট্যাঙ্গলড ইট ফ্রম দ্য ট্রি। হ্যাঁ, শি হচ্ছে টিয়া, স্কিলফুলি, খুব দক্ষতার সাথে, আনট্যাঙ্গলড মানে ছাড়িয়ে আনলো, মানে জট লেগে গেলে যেটা হয় সেটাকে বলে ট্যাঙ্গলড হয়ে যাওয়া, আর জটটা খুলে আনাকে বলে আনট্যাঙ্গল করা বা আনট্যাঙ্গলড করে নিয়ে আসা। সো শি স্কিলফুলি, সে খুব দক্ষতার সাথে তার ঠোঁট বা যাই হোক যেই অংশটা দিয়ে পারুক আনট্যাঙ্গল করলো, গাছের ওখান থেকে সে ছাড়ালো জিনিসটাকে, ফ্রম দ্য ট্রি, অ্যান্ড কেয়ারফুলি ব্রট ইট ব্যাক টু মিনি, এবং কেয়ারফুলি, যত্নের সাথে এটাকে নিয়ে এলো, মিনির কাছে ফিরিয়ে নিয়ে এলো। আচ্ছা, তাহলে কেয়ারফুলি, স্কিলফুলি এগুলো আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ আমরা বুঝাচ্ছি যে কিভাবে হচ্ছে। হ্যাঁ, হাউ, হাউ প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যায়। সুন আফটার, শিগগির, একদম পরপরই, বৃষ্টি শেষের পরপরই, হ্যাঁ, এটা হচ্ছে টাইম নির্দেশ করছে। আচ্ছা, কোয়াইটলিও আমাদের হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আর এইখানে আমাদের অ্যারাউন্ড দ্য এরিয়া, হ্যাঁ, এই যে টিয়া কোথায় উড়ে বেড়ালো? অ্যারাউন্ড দ্য এরিয়া, তাহলে এরিয়ার চারপাশে উড়ে বেড়ালো, তাহলে অ্যারাউন্ড দ্য এরিয়া, এটাও একটা ফ্রেজ, এগেইন প্রিপোজিশনাল ফ্রেজ, বাট এখানে অ্যাডভার্বের কাজ করছে। কারণ সে জায়গাটা বোঝাচ্ছে আর কি, কোথায় সে উড়ে বেড়ালো। আচ্ছা, আর অ্যালোন, অ্যালোন দিয়ে আমরা আসলে কাইটটার অবস্থা নির্দেশ করছি বা স্টেট বুঝাচ্ছি। কাইটটার স্টেটটা কি? অ্যালোন, সে একা একা ঝুলছিল কোকোনাট ট্রিতে, হ্যাঁ, আটকে গিয়েছিল। সো এটাও একটা অ্যাডভার্ব। ঠিক আছে? আচ্ছা, অনেক কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে আজকের লেসনটা। এখানে আরেকটা কথা বলে রাখি, দেখো আমি সুন আফটারকে আমি পিঙ্ক কালার করেছি টু ইন্ডিকেট দ্যাট দিস ইজ আওয়ার অ্যাডভার্ব অফ টাইম। হ্যাঁ, কিন্তু এখানে আন্ডারলাইন কিন্তু পুরোটা ফ্রেজের উপর আছে বা যা ক্লজের উপর আছে। সুন আফটার দ্য রেইন স্টপড, এই শব্দগুচ্ছের মধ্যে দেখো শুধু নাউন বা এইসব টাইপের শব্দই নেই, আবার একটা ভার্বের মতো কিছু একটা আছে। হ্যাঁ, এটা আসলে কি, এটা আবার
এটা ফ্রেজ নয়, এটা ক্লজ। তো আমরা এটা নিয়ে কথাই না বলি আজকে, হ্যাঁ? আমরা তো কেবল শুরু করছি পড়াশোনা, আমরা ক্লজ নিয়ে এখনই কথা বলব না। তো তোমরা জাস্ট জেনে রাখো যে এটা আসলে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। পুরা বাক্যটাকে একটা সে একটা ভাব দিচ্ছে যে কখন? সুন আফটার দ্য রেইন স্টপড। বৃষ্টি শেষ হওয়ার খুব শিগগির, শিগগির বা সাথে, সাথেই টিয়া এই কর্মকাণ্ডটা করলো। তো এই পুরো বাক্যটাকে এই ক্লজটা হুম? সে বিশেষায়িত করছে বা মানে সে হ্যাঁ, বিশেষণ কি বলে এটাকে বাংলায়? বিশেষ্য অব্যয় মনে হয় না, I don't know বাংলাটা মনে পড়ছে না অ্যাডভার্ব এর এই মুহূর্তে। তো যাই হোক, তো সুন আফটার দ্য রেইন স্টপড ইজ আ ক্লজ। আমরা ক্লজ এবং ফ্রেজ নিয়ে এখন কথা বলব না। তাই জন্য আমি স্লাইড থেকে এই মুহূর্তে চলে যাচ্ছি। বাট আমরা as long as we can identify the basic adverbs, we should be very happy because we are doing a good job. আমরা খুব ভালো ডিটেকটিভের মতো কাজ করছি। ঠিক আছে? আমাদের লাস্ট প্যারাগ্রাফে আমরা চলে আসলাম। আচ্ছা দেখো, মিনি থ্যাঙ্কড টিয়া হোল হার্টেডলি। এটা তো সহজ। মিনি খুব খুশি হয়ে গেল, টিয়াকে একদম প্রাণ ভরে ধন্যবাদ দিল। তাহলে অ্যান্ড র্যান ফর হোম সিন্স ইট ওয়াজ গেটিং ডার্ক, এবং দৌড়ে বাসার উদ্দেশ্যে দৌড় দিল কারণ ইট ওয়াজ গেটিং ডার্ক। হ্যাঁ, ইয়ে হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। এটাও আবারও অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেছে, কারণ কারণ ব্যাখ্যা করেছে। এটা না বললেও কিন্তু দেখো সেন্টেন্স কমপ্লিট হতো। হ্যাঁ, মিনা থ্যাঙ্কড টিয়া হোল হার্টেডলি অ্যান্ড র্যান ফর হোম। আমি এখানে সিন্স ইট ওয়াজ গেটিং ডার্ক এটা দিয়ে কি করেছি, জাস্ট কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছি আর কি। সো অ্যান্ড ইট ইজ আ ক্লজ, ইট ইজ নট ইভেন আ ফ্রেজ। সো আমরা এটা নিয়ে আর কথা বলবো না। এনিওয়ে, আচ্ছা, দে বোথ হ্যাড হোমওয়ার্ক টু ফিনিশ বিফোর নাইটফল। তারা যতই খেলাধুলা করুক, ঝড়-ঝাপটা সহ্য করুক, তাহলে তাদের নেক্সট টার্গেট কি? তাদের দুজনেরই কি আছে? হোমওয়ার্ক আছে, যেটা ফিনিশ করতে হবে। নাইটফল আ মানে ঘুমানোর সময়ের আগেই তাদেরকে হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। হ্যাঁ? তাহলে এইখানে বিফোর নাইটফল অফকোর্স একটা টাইম নির্দেশ করছে যে কখনের মধ্যে কাজটা করতে হবে। বিফোর নাইটফল একটা ফ্রেজ, কিন্তু অফকোর্স এগেইন একই জিনিস, অ্যাডভার্ব অফ টাইম। ফর হোম এটা আরেকটা নতুন ধরনের অ্যাডভার্ব আমাদের। আমরা ঠিক বাড়িতে কিন্তু গিয়ে পৌঁছায়নি। সে ran করেছে, দৌড় দিয়েছে। কোথায়? বাড়ির উদ্দেশ্যে, বাড়ির দিকে দৌড় দিয়েছে। মানে অ্যাডভার্ব অফ ডিরেকশন। হ্যাঁ? এটা আরেক ধরনের অ্যাডভার্ব। আর আমাদের কমন অ্যাডভার্ব যেটা আছে, এই যে whole heartedly, একদম পরিপূর্ণ হৃদয়ের সাথে এই যে ly আছে। সো ইটস অ্যান অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে গেল। তাহলে আমরা পুরোটা গল্প পড়লাম। মোটামুটি বেশ কিছু সেন্টেন্স এখানে ছিল। সুন্দর একটা স্টোরি লাইন, তাই না? বিকালবেলা ঝড়-ঝঞ্ঝার কথা ভুলে গিয়ে ঘুড়ি ওড়াতে গিয়ে বিপদে পড়ে গেল মিনি। তারপরে টিয়া খুব পেশেন্টলি সবকিছু খেয়াল করে যখন বিপদ কেটে গেল বা পরিস্থিতি ভালো হলো, তখন টিয়া উড়ে গিয়ে তার ফ্রেন্ডের যে জন্য মন খারাপ, সেটা মন খারাপটা সে দূর করার চেষ্টা করলো। ঘুড়িটা খুলে নিয়ে এলো তালগাছ বা কোকোনাট ট্রির উপর থেকে, এবং বন্ধুর মন ভালো করে দিল। দেন তারা রাতে হোমওয়ার্ক করার জন্য তাড়াতাড়ি, তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে যে যার ঘরে চলে গেল, কারণ কাজ করে তারপরে ঘুমাতে হবে। ওকে, সো মোটামুটি লম্বা একটা লেসন হলো বা সেশন হলো আমাদের। তোমাদের জন্য কি হোমওয়ার্ক দিব জানো? তোমরা এই পুরোটা গল্প হাতে লিখবে। হুম? আমার স্লাইডগুলোতে আমি তো বড় করেই ফন্ট করে দিলাম। পুরোটা গল্প হাতে লিখবে। সবগুলো অ্যাডভার্বকে তোমরা আন্ডারলাইন করবে। তারপর একটা ছোট চার্ট বা টেবিল তৈরি করবে, অথবা কালার কোড করে তোমাদের পছন্দ মতো কালার দিয়ে একেক টাইপের অ্যাডভার্বকে একেকভাবে কালার করবে, যাতে করে তোমাদের এটা মনে থাকে। এভাবে প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু ভুলে যাবা। ঠিক আছে? তাহলে আজকে আর কথা বলব না। আজকের মতো আসি। আবার শিগগিরই দেখা হবে অন্য কোনো নতুন লেসন নিয়ে। ওকে? টিল দেন, ইউ অল টেক কেয়ার। বাই, বাই।